ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। পৃথিবী ওপার রহস্যময়। আমাদের চারপাশেই প্রতিদিন এমন কিছু ঘটে যা আমরা চোখে দেখি না, শুধু অনুভব করি। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি একটা এমন ঘটনা যা শুনলে তোমাদের শরীর শিওরে উঠবে। তাহলে শুরু করা যাক। আমার নাম আনোয়ার, পেশায় শিক্ষক। কিন্তু আজ আমি শিক্ষক নয়, একজন ভুক্তভোগী মানুষ হিসেবে কথা বলছি। যে ঘটনাটা তোমাদের বলবো সেটা কোনো গল্প নয়, সত্যি সত্যি আমার চোখের সামনে ঘটেছে। আর যে ঘটনার ছায়া আজও আমি ভুলতে পারিনি তা হলো কালো জাদু। ঘটনাটা আমাদের নেত্রকোনার খুব দূরের একটা গ্রাম, কাচারিপাড়া। চারিদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর দূরে দূরে ছড়িয়ে থাকা কিছু টিনের ঘর। আমি তখন নতুনই ওই স্কুলে চাকরি পেয়েছিলাম। থাকার জন্য স্কুলের পাশেই একটা পুরনো টিনের বাড়ি ভাড়া নিয়েছিলাম। প্রথম দিন থেকেই আশেপাশের মানুষজন আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। কিন্তু রাতে তারা কখনো বাইরে বেরোতো না, সবাই দরজা বন্ধ করে শুয়ে পড়ত। প্রথমেই ব্যাপারটা আমার চোখে পড়েছিল। একদিন আমি পাশের বাড়ির লোক সালাউদ্দিন চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, সবাই এত তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় কেন? চাচা আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি এমন একটা প্রশ্ন করেছি যেটা কেউ কখনো করতে সাহস পায় না। তিনি একটু থেমে বললেন, তুমি নতুন, কিছু কথা আছে, সময় হলে বুঝবা। এখন রাতের কথা রাতেই থাক। তার এই কথা আমাকে আরও কৌতূহলী করল। সেদিন রাত ছিল অমাবস্যা। হাওয়ার ঝাপটা এমন ছিল যেন অন্ধকারের ভিতর দিয়ে কেউ শ্বাস নিচ্ছে। আমি ঘুমাতে পারছিলাম না। বাতাসে কেমন একটা গন্ধ, ধূপ ধুনার পোড়া গন্ধ, কিন্তু একটু তীব্র, যেন কেউ খুব কাছেই এগুলো জ্বালাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বাইরের কোনো বাড়ি থেকে আসছে, কিন্তু জানালার ফাঁক দিয়ে তাকাতেই আমার চোখ স্থির হয়ে গেল। দেখলাম স্কুলের পেছনের বাঁশঝাড়ে একটা ঢাকনা ঢাকা মাটির হাঁড়ি রাখা, আর হাঁড়ির চারপাশে লাল কাপড় উড়ছে। বাতাস খুব হালকা হলেও কাপড়গুলো ধপধপ করে নড়ছে, যেন কেউ টান দিচ্ছে। আমি ভয় পেয়ে জানালা বন্ধ করতে যাচ্ছি, ঠিক তখনই কারো শ্বাস নেবার শব্দ শুনলাম জানালার ঠিক নিচে। মনে হলো কোনো মানুষ না, বরং খুব মোটা ভারী কিছু। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর, আনোয়ার, দরজা খোলা রাখিস না। খুব কর্কশ শুকনো গলায় একটা আওয়াজ। আমি বুঝতেই পারছিলাম না কে আমাকে নাম ধরে ডাকল। এই গ্রামে আমার হার্ডলি কাউকে চিনতাম, কেউই আমাকে নাম ধরে এভাবে ডাকতে পারে না। আমি দরজা বন্ধ করে চৌকি থেকে নেমে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর এমন ধরপড়ানি যেন হৃৎপিণ্ড ঠিক জায়গা থেকে বেরিয়ে আসবে। রাতভর আর ঘুমোতে পারলাম না। পরদিন সকালে সালাউদ্দিন চাচার কাছে গিয়ে পুরো ঘটনাটা বলে দিলাম। চাচা কথা শুনে সিগারেট ফেললেন। তারপর বললেন, যা দেখছ তার কাউরে বলো না বাবা। এখানে কয়েক বছর ধরে খারাপ কিছু হচ্ছে। দিনের বেলায় সবাই ঠিক থাকে, কিন্তু রাত পড়লেই এই গ্রামে কিছু লোক আছে যারা কালো জাদু চর্চা করে। ওরা মানুষের ওপর নয়, মৃত আত্মার ওপর কাজ করে, আর সেই আত্মার নিঃশ্বাসের গন্ধই তুমি পেয়েছ। আমি ভয়ে শুকিয়ে গেলাম। কিন্তু এর পরের রাতে যা ঘটল তা আগের সব অভিজ্ঞতাকে ম্লান করে দেবে। সেদিন রাত প্রায় 1টা। হঠাৎ বাইরে থেকে ঠক 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 করে শব্দ এলো। দরজায় না, আমার জানালায়। আমি ভয়ে উঠে বসলাম, চুপচাপ শুনতে থাকলাম। শব্দটা আবার এলো, ঠক ঠক। আমি ভেবেছিলাম হয়তো বাতাসে বাঁশঝাড় দোল খাচ্ছে, কিন্তু তখন বাতাসই ছিল না, পুরো গ্রাম নিস্তব্ধ। আমি সাহস করে ধীরে ধীরে জানালার পর্দা সরালাম, আর যেটা দেখলাম আজও মনে পড়লে ঘাম বের হয়ে যায়। জানালার ওপাশে দাঁড়িয়ে আছে
একটা মানুষের মতো অবয়ব, কিন্তু মুখ নেই, কোনো চোখ নাক মুখ কিছু নেই, শুধু সাদা মসৃণ ফাঁকা একটা পাথরের মতো জায়গা। আর তার 2 হাত জানালায় ঠকঠক করছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, হাত দুটো মানুষের হাতের মতো নয়, লম্বা পাতলা হাড় বের হওয়া আঙুল, যেন খুব পুরনো শুকনো ডালের মতো। আমি ভয়ে চিৎকার করতে যাব এমন সময় ওটা হঠাৎ থেমে গেল, আর ধীরে ধীরে জানালার সামনে তার মুখ নামিয়ে আনল। যেখানে মুখ থাকার কথা, সেই সাদা জায়গায় ধীরে ধীরে একটা মুখ তৈরি হতে লাগল। এ যেন মাটির উপর আঙুল বুলিয়ে ছবি আঁকা হচ্ছে। আর মুহূর্তের মধ্যে একটা শুকনো কালো ফাঁকা চোখ আমার দিকে তাকালো। তারপর সেই চোখের ভেতর থেকে একদম ফিসফিসে গলায় বলল, তোর নাম জানি, তোর দরজা খুলে রাখিস। আমার সমস্ত শরীর অসাড় হয়ে গেল। তারপর ওটা ধপ করে নিচে পুড়ে গেল, যেন কেউ ওপর থেকে ফেলল। বাইরে কোনো শব্দ নেই, আমি আর নড়তেও পারছিলাম না। এবং সেই রাতেই আমি প্রথম বুঝেছিলাম, এই গ্রামে আমি যে সমস্যার মধ্যে পড়েছি, ওটা কোনো সাধারণ ভয় নয়। এটা এমন কিছু যা বহু বছরের কালো জাদুর অশুভ ছায়া বহন করছে। আর এটাই ছিল আমার দুঃস্বপ্নের কেবল শুরু। জানালার ওপাশ থেকে যে মুখহীন অবয়বটা নিচে পড়ে গেল, তার থাবার রক্তের মতো ঠান্ডা ভয় আমার বুকের ভেতর জমিয়ে বসেছিল। তখন রাত আনুমানিক 1:40। পুরো গ্রাম নিস্তব্ধ, কুকুরের ডাকার শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতা আমি জীবনে কখনো শুনিনি। মনে হচ্ছিল বাতাসও যেন ভয় পেয়ে চুপ হয়ে গেছে। আমি দরজার সঙ্গে ঠ্যাস দিয়ে দাঁড়িয়েছিলাম, হাত পা অসাড়। টর্চ লাইট কি মোবাইল কিছুই ধরার শক্তি যেন নেই। জানালার তলায় যে জিনিসটা পড়ে গেল, তার আর কোনো শব্দ পেলাম না, না নড়াচড়া, না হাঁটার আওয়াজ। পুরোপুরি নিস্তব্ধ। আমি খুব ধীরে নিঃশ্বাস চিপে কান পেতে শুনলাম। চুপ, আরও চুপ। হঠাৎ মনে হলো জানালার নিচ থেকে কেউ হাঁপাচ্ছে, শুষ্ক ভারী মৃত মানুষের মতো হাঁপানি। কিন্তু সেটা বাইরে নাকি আমার মাথার ভেতর বুঝতে পারছিলাম না। ভয় আমাকে ভেতর থেকে ঠেলে দিচ্ছিল। বাড়ির বাইরে কিছু ভয়ানক ঘুরে বেড়াচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক ঘর থেকে বের হব না। দরজা জানালা সব আটকে রেখে সকাল পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু ঠিক তখনই টুপ টুপ ছাদের উপর থেকে টপ টপ শব্দ আসতে লাগলো, যেন কেউ ভেজা কিছু ছাদে ঢেলে দিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে হয়তো, কিন্তু বাইরের আকাশ তখন শুষ্ক, চাঁদহীন অমাবস্যা। দ্বিতীয়বার শব্দটা শুনে আমার মাথা ঘুরে গেল। এটা বৃষ্টির টুপটাপ না, এটা যেন রক্ত পড়ার শব্দ, গাঢ়, ভারী, থমথমে। দরজা ভোঁতা হয়ে আসছিল। আমি টর্চ লাইট জ্বালালাম। ছাদের দিকে তাকিয়ে দেখলাম উপকণ্ঠ ঢেকে রাখা বাঁশের জোড়া ফাঁক দিয়ে একটা লাল রেখা চুইয়ে চুইয়ে পড়ছে। আমার বুক কেঁপে উঠল। আমি ভাবছিলাম, এটা কি সত্যিই রক্ত নাকি আলোর ঠেলা? টর্চটা তুলে আরও ভালো করে তাকাতেই দেখলাম লাল তরলটা ঠিক আমার চৌকির পাশে গড়ে উঠছে। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর, ওটার গন্ধটা ঠিক সেই রাতের আগের গন্ধের মতো, ধূপ আর পোড়া কোনো জিনিসের মিশ্রণ। ঠিক তখন আনোয়ার আমার নাম ধরে আগের সেই কর্কশ গলা আবার ডাকল। এবার খুব কাছ থেকে, যেন ছাদের উপর দাঁড়িয়ে আছে কি। আমার হাত থেকে টর্চ পড়ে যাওয়ার বাকি। গলার শব্দটা ছাদ থেকে নেমে জানালার কাছে চলে এলো। তারপর ঠক ঠক ঠক। জানালা যেন ভেঙে যাচ্ছে এমন জোরে কড়া নাড়ার শব্দ। আমি নিঃশ্বাস ফেলতে সাহস করতে পারছিলাম না। দরজা কি জানালা কিছুই খোলা যাবে না। আমি চৌকির নিচে বসে পড়লাম, মাথায় হাত রেখে। শব্দ থামার পর আরও ভয়ঙ্কর কিছু ঘটল।
হঠাৎ এক অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে এলো। লাগছিল কাঁচা বেলপাতা আর মাটির গন্ধের সাথে মেশানো ধরিধানের ধূপের গন্ধ, যেটা সাধারণত তান্ত্রিকরা কালো জাদুর সময় ব্যবহার করে। ঠান্ডা স্রোত নেমে গেল আমার ঘাড় বেয়ে। আমি তখনও চৌকির নিচে নড়তে পারছি না। ঘরের ভেতরকার বাতাস ক্রমেই ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল আমার চারদিকে কেউ হাঁটছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু অনুভব। তারপর হঠাৎ জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা হাত ভেতরে ঢুকল। হাত না, হাতের মতো কিছু, চামড়া নেই, শুধু শুকনো হাড়, আর তার মাঝে কালচে আঠালো কিছু লেগে আছে। আঙ্গুলগুলো লম্বা, অস্বাভাবিক সরু, যেন আমার দিকে হাঁটছে। আমি চিৎকার করতে যাব এমন সময় ওটা একটা অদ্ভুত কণ্ঠে বলল, ওদের বলিস না, ওরা আমাকে পাঠাইছে, তুই ওদের চেনো না। এই কথা শোনার পর বুঝতে পারলাম গ্রামের ভেতরেই কোনো লোক রয়েছে যারা এই জাদুর সাথে জড়িত। এটা কোনো আত্মা নিজে থেকে আসে না, কেউ পাঠায়। হাতটা আবার পিছিয়ে গেল। আমি দ্রুত উঠে গিয়ে জানালায় তাকালাম। কেউ নেই, বাঁশ ঝাড়ো শান্ত। কিন্তু আমার ঘরের দরজার সামনে কিছু রাখা আছে। আমি একটু সাহস করে দরজা ফাঁক করে তাকালাম, আর গলা শুকিয়ে গেল। দরজার সামনে পড়ে আছে একটা লাল সুতো বাঁধা তাবিজ, আর তার সাথে এক মুঠো পোড়া মানুষের চুল। এটা কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর ডাকা চিহ্ন, মানে মন্ত্র যার উপর প্রয়োগ হবে তাকে চিহ্নিত করা। এবার বুঝলাম আমি আর অজানা কেউ নই, আমাকে বেছে নেওয়া হয়েছে। পরদিন সকাল হতেই গ্রামে দারুণ অশান্তি। লোকজন বলাবলি করছে নাকি রাতে স্কুলের বাঁশবাগান থেকে মানুষ চিৎকার শুনেছে। কেউ বলে মৃত আত্মা দেখা গেছে, কেউ বলে কালো জাদুর সেশন চলেছে। আমি সালাউদ্দিন চাচাকে ঘটনাটা বললাম। চাচা হঠাৎ কেঁপে উঠে বললেন, তোমার ঘরের সামনে তাবিজ, চুল? বাবা, যার উপর ডাক দেওয়া হয় সে 5 দিনের মধ্যে বড় কোনো বিপদে পড়ে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। চাচা আরেকটা কথা বললেন, যেটা শুনে পা থেকে মাটি সরে গেল। চাচা বললেন, এই গ্রামে একদল লোক আছে যারা মৃত মানুষের আত্মা ধরে এনে অন্যের ক্ষতি করে। তারা রাত 2টার দিকে অমানিসার পূজা করে, আর সেই সময় পাঠানো জিনিস পালানো যায় না। আমি তার কথা শুনে বললাম, চাচা তাহলে এখন আমি কি করব? চাচা চোখ নামিয়ে বললেন, আমি একটা নাম দিতে পারি, কিন্তু তুমি শুনলে হয়তো ভয় পাবে। যিনি এই কালো জাদুর কাজ করেন তার নাম মাহবুব মাস্টার। আমি হতবাক হয়ে গেলাম, কারণ মাহবুব মাস্টার হলো আমাদের স্কুলের এক শিক্ষক, সদালাপী, শান্ত, ভদ্রলোক। এমন মানুষ যে এটা করতে পারে বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু সেই রাত থেকেই একটা কথা মাথায় গেঁথে গেল। যে অদ্ভুত ফাঁপা মুখ আমাকে ডাকছিল, যে বলেছিল তোর দরজা খুঁড়ে রাখিস, সেই ভয়ঙ্কর শব্দটার উৎস এই গ্রামেরই কেউ, কিংবা এই গ্রামের কেউ মৃত হয়ে ফিরে এসেছে। এবং এখন আমি নিশ্চিত এটা কেবল শুরু ছিল। সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলো তখনও সামনে পড়ে আছে। মাহবুব মাস্টারের নাম শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এই মানুষটাকে আমি প্রতিদিনই দেখি, স্কুলে, মাঠে, এমনকি অনেক সময় সন্ধ্যায় দোকানের সামনে দাঁড়ানো অবস্থায়। একজন ভদ্র, নিরিবিলি মানুষ, কিন্তু তার নাম কালো জাদুর সঙ্গে মিশে যাবে এটা কখনো ভাবিনি। সালাহুদ্দিন চাচা আমার দিকে তাকিয়ে আসতে বললেন, শোনো আনোয়ার, মাস্টার মানুষটা বাইরে থেকে ঠিক, কিন্তু গ্রামের পুরান লোকজন বলে ওর পরিবারে নাকি বংশগত কালো জাদু আছে। ওর বাবা তান্ত্রিক ছিল, আর মাস্টার নিজেও রাতে কিছু কাজ করে। তুমি আজ রাতটা কোনোভাবে পার করো, কাল সকালে আমরা বসব। চাচার মুখের ভয়টা দেখে বুঝলাম ব্যাপারটা সে যতটা বলছে তার চেয়েও বেশি অশুভ কিছু আছে। সন্ধ্যা নামলেই গ্রামের পরিবেশ আবার ভারী হয়ে গেল।
মুরব্বীরা তাড়াতাড়ি বাড়ি ঢুকে দরজা লাগিয়ে দিল। কুকুরগুলো যেন কিছু টের পায়, বারবার পূর্ব দিকের বাঁশঝাড়ের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠছিল। মোবাইল হাতে আমি বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলাম, আজ রাতে কি হবে? জানালায় আবার সেই মুখহীন অবয়ব আসবে, নাকি এবার অন্য কিছু? হঠাৎ দেখি মাহবুব মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার হাতে যেন লাল কাপড়ে মোড়ানো একটা থলে। তিনি আমাকে দেখেও তাকালেন না, যেন আমাকে দেখাই হয়নি। অদ্ভুত শূন্য চোখ, মনে হচ্ছিল তিনি জেগে আছেন, কিন্তু তার ভেতর কেউ নেই। মাস্টার পাশ কাটিয়ে যাওয়ার সময় হাওয়াটা কেমন যেন ভারী হয়ে উঠল, যেন কোনো পচা জিনিসের গন্ধ লেগে আছে তার পোশাকে। আমি দাঁড়িয়ে শুধু তাকালাম। তিনি বাঁশঝাড়ের দিকেই এগিয়ে গেলেন, যেখানে গতরাতে সেই অবয়ব আমাকে ডাকছিল। আমার পা কাঁপছিল। রাত 11টার দিকে আমি দরজা বন্ধ করে দেওয়াতেই হঠাৎ দেখি দরজার নিচ দিয়ে একটা কাগজ গড়িয়ে ভেতরে ঢুকল। হাতে তুলে দেখি একটা কাগজ, আর তাতে লেখা, আজ দরজা খুললে কাল তুমি থাকবে না। হাতের লেখা খুব কাঁপা কাঁপা, মনে হচ্ছিল কোনো আতঙ্কগ্রস্ত মানুষ তাড়াহুড়ো করে লিখেছে। কার লেখা সেটা বোঝার কোনো উপায় নেই। আমি কাগজটা টেবিলে রাখতেই বাইরে থেকে কেউ আস্তে কড়া নাড়ল। এবার কোনো জোরে ঠকঠক নয়, একদম ধীর, নিয়মিত, টক টক টক। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। বাইরে কেউ দাঁড়িয়ে আছে সেটা আমি বুঝতে পারছিলাম। তার ছায়া দরজার নিচের ফাঁক দিয়ে পড়ে আছে, পা দেখা যাচ্ছে, কিন্তু কোনো নড়াচড়া নেই। আমি ভয়ে গলা শুকিয়ে ফিসফিস করে বললাম, কে? এক মুহূর্ত নীরবতা। তারপর, দরজা খোলো, শোনো, ভয় পাচ্ছি, আমি সালাউদ্দিন। কণ্ঠটা বয়স্ক মানুষের মতো, ঠিক সালাউদ্দিন চাচার মতোই, তবু কিছু একটা অস্বাভাবিক। চাচা এত রাতে আমার কাছে আসবে কেন? এমন ভয় পাওয়া কণ্ঠে। আমি দরজার চাবি ধরছিলাম, হঠাৎ মনে হলো চাচার সঙ্গে সকালে দেখা হয়েছিল। তিনি তো সবসময় রাত পড়লেই ভিতরে থাকেন, তাহলে এখন? আমার হাত ঠিক তখনই থেমে গেল। চাচা, তুমি? আমি আবার ডাকলাম। কিছুক্ষণ চুপ থেকে ওটা বলল, আমার চোখে কিছু পড়ছে, দরজা খোলো, আমি দেখতে পাচ্ছি না। এই কণ্ঠটা আর একেবারে মানুষের মতো শোনাচ্ছিল না। মনে হচ্ছিল কারোর গলা ভেঙে গেছে আর তার মধ্য দিয়ে কথা ঠেলে ঠেলি করে বেরোচ্ছে। আমি তখন পুরোপুরি বুঝলাম, দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে সেটা চাচা নয়। আমি একদম পেছিয়ে আসলাম। দরজায় থাকা জিনিসটা এবার ধীরে ধীরে দরজার কাঠে নখ বুলাতে লাগল। ক্র্যাচ ক্র্যাচ, শব্দটা এমন যেন কাঠটা ছিঁড়ে ফেলবে। তারপর আবার বলল, আমি সালাউদ্দিন, তুমি চিনতে পারছো না? দরজা খোলো, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এইবার আমি আর সন্দেহ করলাম না, এটা আর কোনো মানুষের কণ্ঠ নয়, এটা মিমিক্রি। মৃত আত্মাদের একটা বৈশিষ্ট্য হলো তারা পরিচিত মানুষের কণ্ঠ নকল করতে পারে। গ্রামের কয়েকজনের কাছে শুনেছিলাম কালো জাদুতে ডাকা আত্মারা প্রায়শই এ কাজ করে। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া ঢোকার চেষ্টা করতে লাগল, যেন ধোঁয়ার মতো, কিন্তু ধোঁয়া নয়, ধোঁয়ার চেয়েও ঘন, আঠালো, কালচে। আমি ভয়ে পেছনে সরে গেলাম, একটা লোহার লাঠি হাতে নিলাম, ঘরে থাকা পুরনো টর্চের লম্বা হাতল। ছায়া ঠিক তখনই থেমে গেল। তারপর ছায়াটা ধীরে ধীরে সরে গিয়ে দরজার ওপাশ থেকে এবার একদম শান্ত, স্বাভাবিক গলায় বলল, দরজা তো কয় খুলবি? এবার কণ্ঠটা ঠিক মাহবুব মাস্টারের, একদম স্বচ্ছ, ঠান্ডা, যেন কোনো জিজ্ঞাসা করছে। আমার সারা শরীর কেঁপে উঠল। মাস্টার কেন গভীর রাতে আমার দরজায় আসবে, আর কেমন করে সে কণ্ঠ এত সহজে পরিবর্তন করছে? দরজার বাইরে চুপচাপ হয়ে গেল, একদম শব্দহীন। আমি টর্চের আলো নিচে ধরে দেখলাম, ছায়াটা নেই, কিন্তু দরজার তলায় মাটিতে একটা নতুন চিহ্ন দেখা যাচ্ছে। লাল মাটির মতো কিছু দিয়ে আঁকা একটা গোল বৃত্ত, আর তার ভেতরে 3টে সরু দাগ। এই চিহ্নটা আমি আগে দেখেছি। এটা ডাকা জাদুর দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ ছিল তাবিজ আর চুল, দ্বিতীয় ধাপ হল লক্ষ্যবস্তু ঘর চিহ্নিত করা।
এই বুঝলাম এখন আমাকে আর ছেড়ে দেবে না। রাত ৩টার দিকে হঠাৎ আবার শব্দ হল, এবার খুব হালকা কিন্তু স্পষ্ট। হাঁটা ধীরে ধীরে, ঠিক আমার জানলার সামনে। আমি নড়লাম না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। হাঁটার শব্দ ধীরে ধীরে থামল। তারপর জানালার ধারে একটা মুখ সরে এলো। আমি দেখলাম অন্ধকারের মাঝে দুটি চোখ জ্বলছে। কিন্তু এখানেই শেষ নয়। ওই দুটি চোখ মানুষের চোখ নয়, এটা কারোর মৃত চোখ, যেটা বহুদিন মাটির নিচে ছিল। চারপাশে মাটি লেগে আছে আর অগোছালো পোকামাকড় ঘুরছে। শুকনো ফাটা গলা এবার কান্নার মতো শব্দ করে বলল, তাকে বিশ্বাস করো না, মাস্টার আমাকে মেরে ফেলেছে, এখন তোমাকে ডাক দিচ্ছে। আমার বুকের ভেতর ঢেউ খেলল। এই প্রথম কোনো আত্মা আমাকে সরাসরি কথা বলল, আর সেই আত্মা জানাচ্ছে মাহবুব মাস্টার নাকি তাকে মেরে ফেলেছে, তারপর কালো জাদুতে ব্যবহার করছে। আমি ভয়ে জমে যাচ্ছিলাম, শ্বাস নিতে পারছিলাম না। আর তখনই আত্মাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, ঠিক যেভাবে কুয়াশা মিশে যায়। এই ঘটনার পরে আমি জানতাম ভয়ে শুধু রাতে নয়, এবার দিনেও আমাকে তাড়া করবে। রাতের ভয়ঙ্কর ঘটনাটা আমাকে প্রায় পাগল করে দিচ্ছিল। মৃত সেই চোখ দুটো, দরজার সামনে ছায়ার নড়াচড়া, আর মাহবুব মাস্টারের কণ্ঠে ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল আমি কোনো ফাঁদে পড়ে গেছি। পরদিন সকাল, ঘুম তো দূরের কথা, সারা রাত আমি টর্চ হাতে বসেছিলাম। বাইরে আলো ফুটতেই দরজা খুলে বের হলাম। দেখলাম দরজার সামনে যে লাল চিহ্নটা রাতের বেলায় ছিল এখনও আছে, কিন্তু আশ্চর্যের কথা, চিহ্নের ওপর একটা শুকনো বেলপাতা পড়ে আছে। বেলপাতা কালো জাদুতে রক্ষা হিসেবে ব্যবহৃত হয়, মানে কেউ আমাকে রক্ষা করতে চাইছে। কিন্তু কে? তখনই পিছন থেকে সালাহুদ্দিন চাচা উঠে এলেন। তিনি দরজার সামনে থাকা চিহ্ন দেখে মুখ একটু ফ্যাকাশে হয়ে গেল। চাচা বললেন, ওরা দ্বিতীয় ধাপে চলে গেছে, তোমাকে তাড়াতাড়ি গ্রাম ছাড়তে হবে আনওয়ার, নয়তো বাঁচবে না। আমি অবাক হয়ে বললাম, চাচা, কিন্তু কে আমাকে রক্ষা করল? এই বিলপাতা? চাচা এক মুহূর্ত নীরব থাকলেন, তারপর বললেন, এটা আমি রাখিনি। এটা কে রাখছে আমি নিজেও জানি না, কিন্তু যেই রাখছে সেও ওদের মতো শক্তিশালী। তার চোখে ভয় ছিল, সত্যিকারের ভয়। চাচার হাত ধরে বললাম, চাচা, আমায় বলুন, মাহবুব মাস্টার আসলে কি করে? কেন আমাকে টার্গেট করছে? চাচা ঘন গলায় বললেন, ও রাতের বেলায় আত্মা দাগ করে, মানুষে মৃত আত্মা ধরে নিজের কাজে লাগায়। শুনেছি ওর একটা লক্ষ্য আত্মা আছে, যাকে বান্দা বানানোর চেষ্টা করছে। তুই সেই জাদুর মাঝখানে হোঁচট খেয়ে ঢুকে পড়ছিস, এখন ওরা তোকে ছাড়বে না। আমি চাচার কথা শুনেই থাকা ছাড়ার কথা ভাবছিলাম। ঠিক তখনই স্কুল থেকে খবর এলো মাহবুব মাস্টার আমাকে ডেকেছেন। আমার বুক কেঁপে উঠল। স্কুলে ঢুকতেই দেখি দুপুরের রোদে মাঠ ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো শিশু নেই। অদ্ভুতভাবে স্কুলটা অদ্ভুত নীরব। মাস্টারের রুমে ঢুকতেই দেখি তিনি চেয়ারে বসে আছেন, শান্ত মুখ, চোখ দুটো স্বাভাবিক কিন্তু অদ্ভুত ঠান্ডা। আনোয়ার, রাতটা ভালো কাটল? তিনি হাসলেন। সেই হাসি এমন যেন তিনি জানেন আমি গত রাতে কি দেখেছি। আমি জবাব দিলাম না। তিনি টেবিলে আঙ্গুল বুলাতে বুলাতে বললেন, তোমার ঘরের সামনে কি কিছু পেয়েছ? আমি গলা শুকিয়ে বললাম, মানে কিসের কথা বলছেন? মাস্টার এবার উঠে দাঁড়ালেন, দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিলেন। তারপর একদম কাছে এসে বললেন, যেটা দাগ দেওয়া হয়েছে সেটা আর মুছবে না। এটা মুছতে গেলে তুমি আগুনে পুড়ে যাবে। আমি বুঝলাম তিনি সব জানেন। তার গলা আস্তে আস্তে বদলে যেতে লাগল। কণ্ঠটা আর মানুষের মতো শোনাচ্ছে না, গলা যেন শুকনো পাথরের ওপর দিয়ে লোহার দাগ টানা হচ্ছে। আনোয়ার, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি।
গ্রামে যে আত্মাটাকে বেঁধে রেখেছি তার একটা শরীর দরকার, আর সেই শরীরটা তুমি। আমি পেছনে সরে গেলাম। দরজা বন্ধ। চোখের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর মানুষ নেই। মাস্টার সামনে এগিয়ে এসে বললেন, রাতে যা দেখেছ ওটা এখনো বেঁচে আছে। আমি তাকে পেতেছি। এখন পরের ধাপ, তোমাকে তাকে স্বীকার করতে হবে, তাহলেই সে তোমার শরীরে ঢুকবে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা বের হলো না। মাস্টার হাত বাড়ালো। আজ রাত 2টা, তুমি যদি বাঁশঝাগে আসো, সব শেষ হয়ে যাবে। তার মুখে অদ্ভুত হাসি। আমি দৌড়ে যেন বের হতে চাইছি, তখন বাইরে কে যেন দরজায় ধাক্কা দিতে লাগলো। মাস্টার একদম থেমে গেল। তারপর খুব ধীরে দরজার দিকে তাকিয়ে বলল, এরা কেন এত তাড়াতাড়ি চলে এলো? এরা শব্দটা শুনে আমি জমে গেলাম। মানে মাস্টারের ছাড়াও আরও কেউ আছে, আর তারা মাস্টারের পক্ষে নয়। যে দরজায় কড়া নাড়ছিল সে স্বাভাবিক মানুষ নয়, কারণ দরজার ওপর যে চাপ পড়ছিল তা মানুষের হাতের চাপের মতো না। এটা খুব বড়, ভারী কোনো কিছুর চাপ। মাস্টার আমার দিকে তাকিয়ে বললেন, আজ রাত আসছে, তুমি প্রস্তুত থাকো। এই বলে তিনি দরজা খুলে পেছনের রাস্তা দিয়ে দ্রুত চলে গেলেন। দরজা খুলতেই আমি দেখলাম বাইরে কেউ নেই, রাস্তা ফাঁকা। কিন্তু মাটিতে একটা জিনিস পড়ে আছে, একটা মানুষের চোখ। চোখটা এখনো নড়ছে, যেন কেউ তুলে নেবে আর অপেক্ষায়। আমি দৌড়ে বাড়ি ফিরে গেলাম। শরীর কাঁপছিল, মাথা ভাবসা। রাত নামতে নামতেই চারপাশে আবার সেই নীরবতা। কুকুরগুলো ঘেউ ঘেউ করে সরে যাচ্ছে বাঁশঝাড়ের দিক থেকে। আকাশ অন্ধকার, আজও অমাবস্যা। আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক, আজ রাতে বাইরে বের হব না। কিন্তু ঘড়িতে রাত 1:56 বাজতেই জানালার বাইরে সেই ফিসফিসে গলা শোনা গেল, আমাকে বাঁচা, মাস্টার আমাকে মেরেছে, আমাকে মুক্তি দে। এবার গলার সঙ্গে কান্নার শব্দ, মৃত মানুষের কান্না। আমি কাঁপতে কাঁপতে জানালার কাছে গেলাম। জানালার ওপাশে দাঁড়িয়ে একটা ছায়া, মানুষের মতো না, লম্বা, ভাঁজ পড়া, শুকনো, মাটির গায়ে লেগে থাকা দেহ। তার চোখ, গত রাতের সেই চোখ, কিন্তু এবার তার গলায় মানুষের কণ্ঠ। আজ রাতেই মাস্টার আমাকে তোমার শরীরে ঢোকাতে চায়। তুই বেরিস না, বের হলে তুই আর তুই থাকবি না। হঠাৎ ছায়াটা ক্ষেপে উঠে গর্জে উঠল, সে আসছে। এবং ঠিক তখনই বাঁশঝাড়ের দিক থেকে অর্ধ মানব অর্ধ দানবীয় একটা গর্জন শোনা গেল, যেন একসঙ্গে 10 জন মানুষ চিৎকার করেছে। মাটি কেঁপে উঠল, হাওয়া থেমে গেল, আর অন্ধকার নেমে এলো ঘরের ভেতরেও। এরপর যা দেখলাম, মাহবুব মাস্টার নয়, আরও ভয়ঙ্কর কেউ আসছে। বাঁশঝাড়ের দিক থেকে ওঠা সেই অর্ধ মানব অর্ধ দানবীয় গর্জন যেন পুরো গ্রামটাকে কাঁপিয়ে দিল। জানালার কাঁচ টুংটাং করে কেঁপে উঠল। ঘরের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে বরফের মতো হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জানালার বাইরে যে ছায়াটা আমাকে সতর্ক করছিল, সে এবার ভয় পেয়ে পেছনে সরে গেল। মৃত মানুষের আত্মাও ভয় পায়, এটা আমি প্রথমবার দেখলাম। ফিসফিসে কাঁদতে থাকা গলা এসে বলল, ও আসলে পালাইস, পালাইস। আমি দাঁড়িয়ে থাকলাম। পা নড়ছিল না, চোখও নাড়াতে পারছিলাম না। শুধু শুনতে পাচ্ছিলাম মাটির নিচ থেকে যেন কিছু বিশাল উঠে আসছে। হঠাৎ বাঁশঝাড়ের গোড়ায় মাটি ফেটে উঠল। একটা অদ্ভুত শব্দ, গড়র গড়র। বাঁশগুলো দুলতে লাগলো বাতাস ছাড়াই। একটা বাঁশ ভেঙে গেল। তারপর ওটা বের হলো। প্রথমে আমি বুঝতেই পারলাম না ওটা মানুষ নাকি অন্য কিছু। 4 পায়ে ভর দিয়ে বের হলো, ঠিক পশুর মতো,
কিন্তু তার শরীরে মানুষের মতো হাড়, হাড়ের ভেতর লালচে দাগ, আর চামড়া নেই, মাংস নেই, শুধু ভেজা মাটি আর কালো ছাইয়ের মতো স্তর। তার মাথাটা ধীরে ধীরে উঠল, আর যখন আমার দিকে তাকালো, মনে হলো এই গ্রহের কোনো কিছুর চোখ এভাবে তাকায় না। চোখ দুটো একদম কোটর থেকে বের হয়ে আছে, শুকনো, লালচে, জ্বলছে, যেন আগুনের ভেতর কেউ চোখ ঢুকিয়ে দিয়েছে। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। ওটা তার 2 হাড় বের হওয়া হাত তুলে আকাশের দিকে মাটির ঢেলা ছুঁড়ে মারল। মাটির ওপর থাকা শুকনো পাতাগুলো একসঙ্গে পুড়ে গেল। কিন্তু আশ্চর্য, বাতাসে আগুনের গন্ধ নেই, বরং তীব্র মৃতদেহের গন্ধ। তারপর সে ধীরে ধীরে মাথা কাত করল, একজন মানুষের মতো, যেন আমাকে চেনার চেষ্টা করছে। তার গলা থেকে এলো, ন আমি জায়গাতেই আটকে গেলাম। এটা আমার নাম বলছে, মানে ও আমাকে খুঁজছে, আমাকে চায়। আমার ভেতরটা বরফ হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ করে জানালার বাইরে থাকা মৃত আত্মাটা আবার সামনে এলো। এবার সে কাঁদছে, সত্যিকারের কাঁদছে। মাস্টার আমাকেও এর কাছে দিছে 5 বছর আগে। আমারে মানুষ বলছিল, এখন আর মানুষ না। আমি বুঝলাম, এই আত্মা একসময় গ্রামের কেউ ছিল, হয়তো নিখোঁজ হওয়া কারো লাশ, যাকে মাস্টার মেরে এমন দানব বানিয়েছে। আত্মাটা এবার আমার জানালায় হাত রাখল, তার শুকনো আঙুল কাঁপছে। তুই বেরোইস না, ও বাইরে আছে, ও দরজাও ভাঙতে পারে। তবে সে নিজেও ভেতরে ঢুকল না, যেন কোনো অদৃশ্য দেয়ালে আটকে আছে। ঠিক তখনই বুম! বাড়ির পেছনের দেয়ালে কিছু একটা ধাক্কা মারল। ঘর কেঁপে ওঠে, মাটি কাঁপে। আমি চেঁচিয়ে উঠলাম, মনে হলো ছাদ ভেঙে ফেলবে। মাস্টার বাইরে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলল, তুই বাইরে আয়, ও তোকে ডাক দিছে, তুই নতুন দেহ। আমি মরিয়া হয়ে দরজার দিকে তাকালাম। দরজার নিচ দিয়ে কালো ছায়া ঢোকার চেষ্টা করছে, জানালার কাচ ভেতরের দিকে বাঁক হচ্ছে। তারপর দানবটা দৌড়ে ছুটে এলো, 4 পায়ে, বাঘের মতো দ্রুত। মাটির উপর এমন শব্দ হলো যেন কেউ টেনে টেনে শুকনো কাঠ ভাঙছে। সে আমার ঘরের সামনে এসে দাঁড়ালো। তার চোখগুলো পুড়ে যাচ্ছে, মুখটা খুলল, মুখ নেই, শুধু একটা কালো ফাঁকা গহ্বর। তার ভেতর থেকে মানুষের হাড়ের মতো শব্দ বেরোচ্ছে। গর্জন শুনেই আমি বুঝলাম, যদি একবারও দরজা ভেঙে ফেলে আমি শেষ। হঠাৎ বাঁশঝাড়ের অন্য কোণ থেকে একটা শব্দ এলো, থামো। এটা মানুষের গলা না, এটা কোনো বৃদ্ধার কণ্ঠ, কিন্তু শক্তিশালী, দৃঢ়, ক্রুদ্ধ। মাস্টার ভড়কে গেল, দানবটা পা থামালো, মাটি খসখস করল, এমনকি বাতাসও যেন দাঁড়িয়ে গেল। আমি বুঝলাম, গ্রামে শুধু মাস্টারই নয়, আরও একজন আছে, আর তিনি মাস্টারের থেকেও শক্তিশালী। বৃদ্ধা এবার আমার দরজার দিকে তাকালেন, তার চোখে করুণা কিন্তু ভয়ও। তিনি ধীরে বলে উঠলেন, বেরোইস না, তোর সময় এখনো আসেনি। তুই যে আত্মারে দেখছিস ও তোর পাশে, ওর ছাড়া তুই আজ বাঁচবি না। তারপর মাস্টারের দিকে তাকিয়ে বললেন, আজ তা হইবে না, রাত এখনো আমার। বাঁশঝাড় আদার দুলতে লাগল। দানব তো চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। মাস্টার রাগে ফুঁসতে ফুঁসতে অন্ধকারে মিলিয়ে গেল। আর বৃদ্ধা দাঁড়িয়ে রইলেন। তার চোখে এমন কিছু ছিল, যেন আমি আর তিনি কোনো পুরনো কথা ভুলে আছি। আমি জানতাম না এই বৃদ্ধা কে, তিনি আমাকে কেন রক্ষা করলেন। তিনি কি জাদুকর, নাকি মরা আত্মার রক্ষক? পরের রাতেই আমি জানব। রাতটা শেষ পর্যন্ত কাটল, কিন্তু ঘুম আসেনি। বিশেষ করে সেই বৃদ্ধা চলে যাবার পর আমার মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কেউ আমাকে তাকিয়ে দেখছে। বাইরের ঝিঁঝির ডাক পর্যন্ত অস্বাভাবিক লাগছিল, আর জানালার পাশে থাকা মৃত আত্মাটা ধীরে ধীরে মিলিয়ে গেলেও
তার চোখের ভয়ের ছাপ থেকে গেল পুরো ঘরে। সকালে প্রথম আলো উঠতেই আমি দরজা খুললাম। বাঁশঝাড়ের দিকের বাতাসটা অন্যরকম ঠান্ডা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, গত রাতের ভাঙা মাটি, দানবের দাগ, ধুলোর রেখা সব যেন অদৃশ্য। নায় বাড়ির লোকজন দেখে ফেলবে বলে দ্রুত ঢেকে ফেলা হয়েছে, না হয় দেখা জিনিসটাই বাস্তব ছিল না। কিন্তু আমি জানি সব বাস্তবই ছিল। আমি হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। মনে হলো কেউ আমার কানের খুব কাছে ফিসফিস করছে, পালিশ, ফিরে আয়, তোর সময় হয়নি। আমি আঁতকে উঠলাম। এই গলা সেই অচেনা আত্মার, যে আমাকে আগের রাতে বাঁচিয়েছিল। আমি ভাবলাম, বৃদ্ধা কে? তিনি আমাকে বাঁচালেন কেন? তিনি কি মাস্টারের বিপরীত কোনো শক্তি? ঠিক তখন আমার পেছনে পায়ের শব্দ। ঘুরে দেখি গ্রামের মসজিদের মুয়াজ্জেন ফজলুল কাকা আমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। রাতে বাইরাই ছিলা এই বাঁশঝাড়ের পাশে? তার গলায় সন্দেহ। আমি মাথা ঝাঁকালাম। মিথ্যে বলতে চাইছিলাম না, কিন্তু সত্যিটাও বোঝাতে পারবো না। কাকা বলল, শুনছস না, দুইজন মানুষ নাকি রাতের আগে এদিকে ঘোরাফেরা করে, কালো শাড়ির এক বুড়ি আর এক লাল কাপড় নেওয়া মানুষ, গ্রামে হইচই পড়ছে। আমার বুক হু হু করে উঠল। আমি ধীরে বললাম, আপনি তাদের চেনেন কাকা? কাকা একটু চুপ করে বলল, একজন আগেও ছিল, অন্যজন নতুন। কিন্তু তুই সাবধানে থাক, বাঁশঝাড়ের শেষ মাথায় যে গোরস্থান আছে সেটা কিন্তু সাধারণ না। কিছু দেহ তো কখনো পাওয়া যায়নি, এখনো নাই। এই কথায় আমার শরীর শিউরে উঠল। দিনের আলোয় সত্যটা ভয়ঙ্কর হয়। দুপুরের দিকে আমি চাচা রাসেলের সঙ্গে দেখা করতে গেলাম। মাস্টার মাহবুবের কথা বলতেই তিনি মুখ শক্ত করে ফেললেন। ও মানুষ না আনোয়ার, অনেক দিন ধরে গোপনে কালো জাদু করে। গরিব মানুষের ছোট সন্তানের রক্ত দিয়ে নাকি তার শক্তি বাড়ে। আমি আঁতকে উঠলাম। মানুষের রক্ত? রাসেল চাচা মাথা নেড়ে বলল, গ্রামের উত্তর দিকে যে বাচ্চাটা হারিয়েছিল মনে আছে? তারাও কখনো লাশ পায়নি। শুনছি মাস্টার তার লাশ দিয়ে জিন বানিয়েছে, বাধা জিন, যাকে দিয়ে কাজ করাইলে সে নিজের ইচ্ছায় ফেরত যায় না, মানুষের দেহ লাগে তাকে বাঁচতে। আমার মনে রাতের দেখা দানবটার মুখ ভেসে উঠল, চামড়াবিহীন, মাটি মাখা, ক্ষুধার্ত চোখ। আর সেই কালো শাড়ির বৃদ্ধাকে? আমি জিজ্ঞেস করলাম। চাচা ধীরে বলল, সে আরও ভয়ঙ্কর। তার নাম রহিমুন্নেসা। আগে জিন বাঁধার কাজ করত। তার হাতে নাকি এক সময় ২১টা জিন ছিল। মাস্টারের গুরু ছিল সে। মাস্টার তার হাত থেকে সব শিখেছে, কিন্তু পরে দুজনের মধ্যে বড় বিরোধ হয়। আমার মাথা ঘুরে উঠল। অর্থাৎ বৃদ্ধা মাস্টারের গুরু, আর সেই দানব তারাই এক সময় বানিয়েছে। চাচা ফিসফিস করে বলল, শুনছি মাস্টার এখন নিজের শক্তি বাড়াতে চায়। তার জিনগুলা সব খাইছে, এখন নতুন দেহ লাগবে। তুই যেদিন সে বাড়ি গেলি, ওই দিন থেকে সে তোর পিছে। আমি স্থির হয়ে গেলাম। আমাকে কেন? আমি তো কারো ক্ষতি করিনি। তোর নাকি শিরায় আলাদা শক্তি আছে, চাচা বলল। অনেক মানুষ জন্মায় কিছু চিহ্ন নিয়ে, যেগুলো কালো জাদুর লোকজন বুঝে খেলে। তুই ছোটবেলা থেকে কয়েকটা ঘটনা ঘটাইছিস, আমরা লুকাইছিলাম তোকে নিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা, আমার মধ্যে কি আছে? রাসেল চাচার চোখ ভয়ে পেয়ে বড় হয়ে গেল। আমি জানি না, কিন্তু নিশ্চিত তুই সাধারণ না, আর তাই মাস্টার তোকে ছাড়বে না। রাত আবার নেমে এলে ভয়ও ফিরে আসে। সন্ধ্যার আগেই আকাশ কালো হয়ে গেল, মেঘ আছড়ে পড়ছে।
বাতাস বাঁশ ঝাড়ে বাদুর ডাকের মতো শব্দ তুলছে। বাড়ির দরজা জানালা বন্ধ করলাম, মোমবাতি জ্বালালাম। কাঁধে শীতল একটা হাওয়া লাগল, যেন কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় টোকা। ধীরে ধীরে এগিয়ে গেলাম, শ্বাস চেপে রাখা। বাইরে কে? আবার ঠক ঠক, ফিসফিসে গলা এলো, আনোয়ার, দরজা খোল, ওরা আসবে, তুই এখনো নিরাপদ না। আমি দরজার ছিদ্র দিয়ে তাকালাম। সেই আত্মা যে আমাকে আগের রাতে বাঁচিয়েছিল। আমার বুকটা নরম হয়ে গেল। আমি দরজার কাছে গিয়ে কাঁপা গলায় বললাম, তুই কে? আমারে বাঁচাস কেন? আত্মাটা ধীরে মাথা তুলল। তার চোখে দুঃখ, ভয়, অনুনয় সব একসাথে। সে বলল, মাস্টার আমাকেও এমন বানিয়েছে। আমার নাম ছিল নাসির, এই গ্রামে থাকতাম। তোরে কি আগলে রাখার দায় আমার? কারণ আমি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আত্মাটা আরও কাছে ঝুঁকল। সে বলল, কারণ তুই যেই, ওরা তোরে ছাড়বে না। তুই অর্ধেক মানুষ, অর্ধেক। ঠিক তখনই দরজার বাইরে বজ্রপাত। আত্মার গলা কেটে গেল, যেন কেউ তাকে চেপে ধরেছে। তার চোখ জলজল করছে ভয়তে। সে ধীরে বলল, ওরা আইছে, দুইজনেই আইছে। আমি দরজা থেকে পিছিয়ে এলাম। মোমবাতি নিভে গেল, পুরো ঘর অন্ধকার। বাইরে ভয়ঙ্কর শব্দ, ঘড়ড়ড়, ট্রাস, হাসি, চিৎকার। তারপর দুই ভিন্ন কণ্ঠ একসাথে, একটা পুরুষের, একটা মহিলার। দরজা খোল আনোয়ার। আমার বুকের ভেতর একটা কথা স্পষ্ট হলো, আজ রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। দরজার বাইরে দুইটি কণ্ঠ একসাথে ডাকছিল, দরজা খোল আনোয়ার। একটা পুরুষের গলা, নিচু, কর্কশ, গর্জনের মতো। আরেকটা মহিলার গলা, ফিসফিসে, তীক্ষ্ণ, বিষাক্ত। মনে হলো দরজার ওপারে দাঁড়িয়ে আছে মাস্টার মাহবুব আর তার গুরু রাহিমুন্নেসা। মোমবাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর এমন অন্ধকার হয়ে গেল যেন আলো কখনো এখানে ছিল না। বাইরের বাতাস থেমে গেছে, ঝিঝিরা হঠাৎ চুপ। এখন শুধু দাঁত বের করা হাসির মতো একটা শব্দ, হি 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 হি। দরজার নিচে ছায়া, ছায়া নয়, দুইটি আলাদা আকার। একটা লম্বা, নখের মতো তীক্ষ্ণ হাত, আর একটা বাঁকা, কুজো, শিকল টানা পায়ের আওয়াজ। আমার বুক ধক ধক করছে। আমি জানালার দিকে দৌড়ে গেলাম, কিন্তু জানালার ওপারে দাঁড়িয়ে ওই মৃত আত্মা নাসির। সে ভাঙা গলায় বলল, পালাইস না, এখন পালাইলে ধরাই যাইবি। ওরা তোকে বের করাইছে, এখন তোরে নিতে ওরা দুইজনই আসছে। আমার গলা শুকিয়ে গেল। আমি কাপা গলায় বললাম, কিন্তু আমারে কেন? আমি কি? নাসির কাঁদতে কাঁদতে বলল, তোর দেহ সাধারণ না, তোর শরীরে দুই রক্তের ছাপ, মানুষ আর। হঠাৎ নাসিরের গলা থেমে গেল, যেন কেউ তার মুখ চেপে ধরেছে। তার চোখ বড় হয়ে গেল, হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তারপর, ওরা শুনতিছে, চুপ। এই কথা বলেই নাসির জানালার বাইরে অদৃশ্য হয়ে গেল, যেন কেউ তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে। আমি আবার দরজার দিকে তাকালাম। এইবার মাস্টারের গলা, আনোয়ার, আমরা তোর সাপ জানি, তোর জন্মের রহস্য জানি। দরজা খোল, তুই আমাদেরই। তারপর রাহিমুন্নেসার গলা, তোর মা হয়েছিল আমার ঝাড়ফুঁকের মেয়ে, মনে নাই? আমার বুক ধরাস করে থেমে গেল। মা? আমি তো ছোটবেলায় মাতে হারিয়েছি।
কিন্তু জানতাম না তার জীবনে এমন কিছু ছিল। আমি কাঁপা গলায় বললাম, আপনি আমার মাকে চিনতেন? দরজার ওপারে রাহিমুন্নেসার হাসি শোনা গেল। মনে নাই? তোর জন্মের রাতে গ্রামে বজ্রপাত হয়েছিল। তোর মা 3 দিন অজ্ঞান ছিল। তার গর্ভে 2 দেহ ঢুকছিল, 2 আত্মা। আমি হতভম্ব। 2 আত্মা? হ্যাঁ। বৃদ্ধার কণ্ঠ আরো গভীর হল। আমরা ওটালে বের করতে পারছিলাম না, কারণ তুই বেঁচে গেলি। তোর শরীরে 2 জগতের পথ খোলা আছে। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। অর্থাৎ আমি অর্ধেক মানুষ, অর্ধেক অন্য কিছু। এটাই মাস্টারের দরকার। মাস্টার এবার বলল, তুই যদি দেহ দে, আমি আমার জিন ফিরায় আনব। তুই যদি দেহ না দেস, তোরে আমি টান দিয়ে বের করমু। এই কথাটা বলার সাথে সাথেই দরজা কেঁপে উঠল। একটা বিশাল ধাক্কা, ধাড়াম। ঘরের কাঠ কাঁপছে, দরজার পাট ভেঙে যাচ্ছে। আরেক ধাক্কা, ধাড়াম। আমি পেছনে হেঁটে গেলাম। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে খুব ধীরে ধীরে কালো ছায়ের মতো কুয়াশা উঠে আসতে লাগল। কুয়াশাটা জমে জমে এক অচেনা মানুষের ছায়া তৈরি হল। সেই ছায়া দাঁড়ালো আমার সামনে। তার চোখ জ্বলছে, কিন্তু ভয়ঙ্কর নয়। চোখের ভেতর শান্তি, কিন্তু শক্তিশালী এক আগুন। সে গলে যাওয়া গলার মতো কণ্ঠে বলল, আমি তোর ভেতরকার অংশ। তুই যারে ভয় করস, আসলে ওটাই তোর শক্তি। আমি পিছিয়ে গেলাম। তুই কে? ছায়াটা ধীরে বলল, আমি। ওরা যারে নিতে চায়। ওরা ভাবছে আমারে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সত্যি হল আমি তোর অংশ। তুই চাইলে আমিও তোর পাশে। আমার চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে। দরজায় আরেক ধাক্কা, থাম। এবার একটা হাত ভেতরে ঢুকে গেল। দীর্ঘ, হাড় বেরোনো, কালিমাখা হাত। মাস্টার চিৎকার করে, সময় শেষ আনোয়ার। রাহিমুন্নেসার গলা, দেহ দে এক্ষুনি। আমি ভয় আর হতাশার মধ্যে দাঁড়িয়ে, আর কিছু করার ছিল না। আমি আমার ভেতরের ছায়াটার দিকে তাকালাম। সে হাত বাড়িয়ে বলল, তুই আমায় গ্রহণ কর। তাহলে ওরা 2 জনই পারবে না। তুই বাঁচবি, আর আমিও। আমি শ্বাস বন্ধ করে ফেললাম। এক মুহূর্ত, এক সিদ্ধান্ত। বাইরে দানবের গর্জন, মাস্টারের দৌড়ের শব্দ, বৃদ্ধার মন্ত্রোচ্চারণ। দরজা ভেঙে পড়ছে। আমি ছায়াটার হাত ধরলাম। 1 সেকেন্ডে অনুভব করলাম ঠান্ডা, আগুন, ব্যথা, শক্তি, সব একসাথে। চারপাশ কালো হয়ে গেল। তারপর আগুন, শব্দ, চিৎকার। আমি চোখ খুললাম। আমার পুরো ঘর অন্ধকারে ঢাকা। বাইরে মাস্টার আর বৃদ্ধার গলা নেই, হাওয়া নেই, বাঁশঝাড় নিঃশব্দ। আমি জানালা খুলে বাইরে তাকালাম। মাটি, জলে কালো ছাই। 2টো মানুষের দাগ, একটা লম্বা, একটা কুঁজো। ছাই হয়ে গেছে। তারা নেই, চিরতরে নেই। আমি ধীরে নিজের হাতের দিকে তাকালাম। আমার হাতের আঙুলে একটা কালো রেখা দেখা যায়, যেন ছায়া চামড়ার নিচে বাসা বেঁধেছে। আর ভেতর থেকে সেই কণ্ঠটা বলল, তুই একা নস, আর আমি আছি। রাতের বাতাস হালকা লাগলো না, না হালকা, না নিরাপদ। কারণ আমি জানি, যা আমার ভেতরে এসেছে তা আমাকে রক্ষা করেছে ঠিকই, কিন্তু এই শক্তি কি সত্যি আমার নিয়ন্ত্রণে?
নাকি কোনোদিন আমাকেই গ্রাস করবে। গল্প শেষ, কিন্তু কালো জাদুর ছায়া এটা কেবল শুরু।